রাজনীতিতে প্রায়শই একটি শব্দের সঙ্গে সবাই ওয়াকিবহল, সংগঠন। আর সেই সংগঠন মজবুত করার জন্য চাই সেরকম বীর যোদ্ধা। আজ সেরকমই এক বীর যোদ্ধার সঙ্গে আপনাদের আলাপ পরিচয় করাবো, তার সঙ্গে কথা বলবো। তার কারণ আপনারা জানেন আসন্ন বিধানসভা উপনির্বাচন 10ই জুলাই এবং তার ফল প্রকাশ হবে 13ই জুলাই। কিন্তু তার আগে সংগঠন কতটা মজবুত কিংবা সংগঠনের দিক থেকে কতটা এগিয়ে রয়েছে তারা জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় অরিন্দম সরকার, জেলার ভাইস চেয়ারম্যান। অরিন্দমবাবু, আপনাকে স্বাগত প্রাইম টিভি বাংলায়। প্রথম একটা প্রশ্ন আপনার কাছে রাখবো। বিধানসভা উপনির্বাচন আসছে 10ই জুলাই এবং রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সবসময় ঝুলি কিন্তু শূন্য থেকেছে। সেইভাবে কোনো সময়ই বিধানসভার ক্ষেত্রে এগিয়ে থাকেনি তৃণমূল কংগ্রেস। এবার কি সেই পূর্ব ইতিহাস ব্রেক করবে? দেখুন, তৃণমূল কংগ্রেস যে যদিও এখানে জয়যুক্ত হতে পারেনি বিধানসভায়, তবে 2010-এ আমরা যখন প্রথম তৃণমূল কংগ্রেস জয়েন করি, অ্যাকচুয়ালি এই জেলাটায় সম্পূর্ণ কংগ্রেস এবং সিপিএমের দখলে ছিল। আমরা জয়েন করার পরে ধীরে ধীরে মানুষ তৃণমূলকে এখানে সংগঠন বলতে কিছুই ছিল না। সেই সংগঠন আজকের দিনে আপনারা জানেন, যেখানে আমাদের এই বিধানসভার 5টা অঞ্চলের মধ্যে 4টা অঞ্চল তৃণমূলের প্রধান এবং বোর্ড আছে, জেলা পরিষদের 3টেই আমাদের আছে এবং ব্যাপকভাবে আমাদের কর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছে। আজকের দিনে আর সেই দিনকার তৃণমূলকে এক চোখে দেখার কোনো মানে হয় না। বাকি রইল যেটা আপনারা বলতে পারেন গত লোকসভা নির্বাচনকে নিয়ে, যে সেখানে আমাদের ফলটা খারাপ হয়েছে, নিশ্চিতভাবে খারাপ হয়েছে। গোটা পশ্চিমবঙ্গে যেখানে আমরা 42-এ 29 পেয়েছি, এই সিটে আমাদের ফল কারণ খারাপ হয়েছে, কারণ বিজেপির কিছু অপপ্রচার এখানে কাজ করে গেছে। যেরকম আমাদের প্রার্থী, যিনি অ্যাকচুয়ালি হচ্ছে গান্ধীপন্থী দলের সাথে তাদের পরিবার দীর্ঘদিন ধরে যুক্ত, গান্ধীবাদী মানুষ হিসাবেই তিনি পরিচিতি ছিলেন। মাঝখানে কোনো এক বিশেষ কারণে তিনি যেতে বাধ্য হয়েছিলেন বিজেপিতে এবং পরবর্তীতে তিনি নিজেকে সেই জায়গায় দেখেছেন যে বিজেপিতে কাজ করবার মতো পরিসর নেই এবং মানুষের জন্য বিজেপি ভাবে না, কাজ করতে হলে তৃণমূল কংগ্রেসের দরকার। এবং সেটা বুঝে তিনি সাথে সাথেই তার ভুলকে রেকটিফাইড করে তিনি ফিরে চলে এসেছিলেন এবং তার যে আসল দল তৃণমূল কংগ্রেস, গান্ধীবাদী দল, উন্নয়নবাদী দল, সেই দলে আবার যোগদান করে তিনি কাজ করতে থাকেন। এবং বিজেপি এই গত নির্বাচনে যেটা করেছে সেটা সুকৌশলে গ্রাম বাংলায় এবং শহরের বিভিন্ন এলাকায় তিনি প্রচার করেছেন যে আমাদের প্রার্থী জিতলে নাকি তিনি বিজেপিতে চলে যাবেন। এই যে একটা মিথ্যা প্রচার, সেই প্রচার আমাদের যারা ভোটাররা রয়েছে তাদেরকে কিছুটা বিভ্রান্ত করেছিল, যার ফলে এই ধরনের একটু আমাদের বিপদের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন যে জিতলে তো পরের কথা, হারার পরেও তিনি তৃণমূল কংগ্রেসের এই তড়ির বাহক হিসাবে আজকে তিনি আবার এমএলএ নির্বাচনে বা ইলেকশনে তিনি দাঁড়িয়েছেন। এমন একজন ব্যক্তি যিনি অর্থনৈতিকভাবে নিজে স্বয়ংসম্পূর্ণ, যার রাজনীতি করে পেট চলে না, যিনি মানুষের স্বার্থে একাধিক কাজ করেছেন। ব্যক্তিগতভাবে আপনারা জানেন প্রতিনিয়ত তিনি মানুষের মুখে রুটির আকারে আহার তুলে দিচ্ছেন, প্রচুর কাজ করেছেন। মানুষ যখন যে কাজ নিয়ে এসেছে সেই কাজ তিনি সাথে সাথে করেছেন। নিশ্চয়ই কিছু আমাদের ভুল ভ্রান্তি ছিল, কোথাও যে ভুল লোকসভার সময় হয়েছিল, যেখানে কিছু মানুষ বিধায়ককে ঘিরে রেখে দিয়েছিল, যাদের মুখটাকে ভালোভাবে হয়তো মানুষ পছন্দ করেনি, নাপছন্দ করেছে। আমাদের বিধায়ক অলরেডি আমাদের সাথে কথা বলে তিনি সেই সমস্ত যারা লোক তার কাছে মানুষকে পৌঁছতে দিচ্ছিল না, মানুষকে পৌঁছানোর আগেই একটা বেড়া হয়ে দাঁড়িয়ে যেত, তারাই শুনে টুনে তার কাছে না যাওয়ার আগেই একটা মানুষকে সরিয়ে দিত। এটা একটা মানুষের মধ্যে
একটা ক্ষোভের সৃষ্টি করেছিল। কিন্তু এক কথা তার মানে আপনি বলতে চাইছেন যে কোনো এক জায়গাতে দল বদল এই শব্দটা কোনো একটা জায়গায় প্রাসঙ্গিক হয়ে গেছিল সাধারণ মানুষের জন্য। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি সেরকমই হয় তাহলে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যে প্রার্থীর জন্য দল বদল বিশেষণটা লাগে, একই রকমভাবে তো বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রেও একই রকম বিষয় হবে। 3 মাসের গ্যাপ রয়েছে ঠিকই, কিন্তু এই বিশেষণটা কি পরিবর্তন হয়ে যাবে? না, দেখুন, উনি যদি আজকে যে অবস্থা, ওনার অ্যাকচুয়ালি দল করা মানে হচ্ছে ওনার নিজের আর্থিক ব্যবসায়িক সব দিক দিয়ে ওনার কিন্তু ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সময় তিনি দিতে পারছেন না নিজের ব্যবসা করতে। তা সত্ত্বেও যিনি দলের জন্যে, সাধারণ মানুষের উন্নয়নের জন্যে আজকে উনি দাঁড়িয়েছেন কেন পুনরায়, যাতে রায়গঞ্জকে সেবাটা দেওয়া যায়, এবং এই সেবা দেওয়ার জন্য উনি ক্যাপাবল। এই কারণে ক্যাপাবল, আজকে যতদিন ধরে তিনি রাজনীতি করছেন তার মধ্যে তিনি আমাদের কলকাতা যে উচ্চ নেতৃত্ব, একদম টপ টু বটম, ধরুন মুখ্যমন্ত্রীর সাথে এবং আমাদের নেতা যিনি আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, আমাদের নেতা সুব্রত বক্সির সাথে এবং সমস্ত মন্ত্রীদের সাথে তার একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। সেই সম্পর্কের ভিত্তিতে আজকের দিনে তিনি লড়াইটা এই কারণে করছেন যে তিনি জয়যুক্ত হলে পারে এখান থেকে তিনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে এবং অন্যান্য মিনিস্টারদের সাথে কথা বলে আজকের রায়গঞ্জের ডেভেলপমেন্ট, রায়গঞ্জের মানুষের যে এখনো কিছু কিছু অপ্রাপ্তি আছে, সেই অপ্রাপ্তিটাকে প্রাপ্তিতে পরিণত করা এবং রায়গঞ্জের মানুষের ডেভেলপমেন্টের জন্য তিনি আজকে রাস্তায় নেমেছেন এবং আবার পুনরায় এই লড়াইয়ে সামিল হয়েছেন, মানুষকে মিথ্যা প্রমাণ করে দিয়ে যে তিনি কোনোভাবে বিজেপিতে যেতে পারেন। বিজেপিতে গেলে হ্যাঁ, ব্যবসায়ীদের সুবিধা নিশ্চয়ই থাকে, আপনারা জানেন। উনি যেহেতু আমাদের দলে ছিলেন, একজন সৎ ব্যবসায়ী হওয়া সত্ত্বেও তার বাড়িতে সিবিআই আপনার আইটির রেট হয়েছে, কিন্তু তাতেও তার কাছে কিন্তু আইটি কিছু খালি হাতে তাই আইটিকে ফিরে যেতে হয়েছে, যেহেতু সততার সাথে তিনি ব্যবসা করেন। কিন্তু এই যে বিব্রত, এই যে অশান্তির মুখে পড়া, সেটা কিন্তু তাকে হতে হয়েছে তৃণমূল কংগ্রেস দল করা এবং বিজেপির বিরোধিতা করার। অত কিছু সত্ত্বেও তিনি যখন দলের জন্যে আমাদের দলে আছেন এবং মানুষের কাজের জন্য, মানুষের সেবা করবার উদ্দেশ্যে পুনরায় তিনি দাঁড়িয়েছেন, নিশ্চিতভাবে মানুষ তার উপরে ভরসা করবে এবং যে অবিশ্বাসের বাতাবরণ বিজেপি তৈরি করে দিয়েছিল, সেই বাতাবরণ আজকে নিশ্চিতভাবে ভেঙে গেছে এবং মানুষ এটা জানে। এটা হচ্ছে একটা উপনির্বাচন। এই উপনির্বাচনে পশ্চিমবঙ্গের সরকারের কোনো হেরফের থাকবে না। এখানে 26 সাল অবধি মাটি মানুষের সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মানুষ ম্যান্ডেট দিয়েছে। 26 সাল অবধি তো তিনি থাকবেনই এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আমি মনে করি তার যতদিন কর্মক্ষমতা থাকবে, তিনি যতদিন চাইবেন পশ্চিমবঙ্গে মানুষকে সার্ভ করবার জন্যে, প্রত্যেকবারই মানুষ কিন্তু তার পাশে দাঁড়াবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সার্ভিস নেবে। এটা প্রত্যেকটা নির্বাচনে দেখা যাচ্ছে। যেভাবে এত কলঙ্কিত করবার চেষ্টা করছে মিডিয়া, নানাভাবে দলকে বেকায়দায় ফেলবার চেষ্টা করছে, সারা দিন বিজেপির প্রচারে আজকে মিডিয়া ব্যস্ত থাকছে, তা সত্ত্বেও কিন্তু প্রত্যেকটা নির্বাচনে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়াচ্ছে এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাতে আশীর্বাদ দিচ্ছে। এই আশীর্বাদের ফলই আজকে মানুষের কাছেই ঘুরে যাচ্ছে উন্নয়ন রূপে। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000, আজকে তফসিলিদের জন্য সেটা 1200, এছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, একটার পর একটা প্রকল্পের সুবিধা আজকে পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছে, যে সুবিধা পশ্চিমবঙ্গ ব্যতিরিকে এই ভারতবর্ষের অন্য কোনো স্টেটে এটা পাওয়া যাবে না। একেবারে একেবারে আপনি যেটা বলছেন যে প্রকল্পের কথা একদম সবাই জানেন, মোটামুটি লক্ষ্মীর ভাণ্ডার তার মধ্যে সব থেকে বেশি অন্যতম। আচ্ছা, প্রশ্ন হচ্ছে লোকসভা ভোটের ক্ষেত্রেও তো এই প্রকল্পগুলো পরিবর্তন হতো না। লোকসভা ভোটের ক্ষেত্রেও লক্ষ্মীর ভাণ্ডার অত্যন্ত একটা স্ট্র্যাটেজিক একটা স্টেপ ছিল, কিন্তু সেই ক্ষেত্রে রায়গঞ্জে একেবারে পৌরসভার যেখানে সব থেকে বেশি লিড পাওয়ার কথা, সেখানে বিজেপি লিড পেয়ে বেরিয়ে গেল। এটাকে আপনি কিভাবে দেখেন? সেখানে কোনো একটা জায়গাতে সংগঠন, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, সেই সংগঠনের দিকে একটা বড়সড় প্রশ্ন চলে আসছে না? নিশ্চিতভাবে বিভিন্ন জায়গায় আমাদের যেখানে গ্রামের মানুষদের কাজ করার কথা ছিল, যেখানে আমাদের
পৌরসভায় আমরা যেভাবে সব কোঅর্ডিনেটর গতবারও লোকসভা নির্বাচনেও প্রচেষ্টা করেছিলাম, কিন্তু মানুষকে আমরা সেটা বুঝিয়ে উঠতে পারিনি। মানুষের চোখে একটা ধর্মান্ধতার ঠুলি পড়ে গেছিল। তারা ভেবেছিল যে নরেন্দ্র মোদী তিনি আরও বেশি হয়তো উন্নয়ন করবেন। তিনি রামকে নিয়ে এসেছেন, একটা কথা উঠেছিল আপনাদের দেখেছেন, जो राम को लाया है उसे हम लोग लाएंगे। আজকের দিনে দেখুন সেই রামচন্দ্র কিন্তু বলেছে তোমার এত বড় স্পর্ধা যে তুমি বলো আমাকে নিয়ে এসেছো, তা তোমাকেই আমি যাতে মানুষ না নিয়ে আসে সেই ব্যবস্থাটা করে দিচ্ছি। আজকে 140-এ নরেন্দ্র মোদী, যেই মোদী বলেছিলেন 400 পার হবে, তিনি 140-এ আটকে যে আজকে কিন্তু ক্ষমতায় রীতিমতো তাকে ক্র্যাচ নিয়ে হাঁটতে হচ্ছে দুদিকে, একদিকে নীতিশ কুমার এবং নাইডু, আর আজকের দিনে মোদী সরকার তিনি বলতে পারছেন না, তাকে বলতে হচ্ছে এনডিএ সরকার। আজকে অযোধ্যায় যেখানে রাম মন্দির তৈরি করেছেন, সেই রাম মন্দির যে দেখানো ছিল আমাদের ভক্তির নাম, আমাদের শ্রদ্ধার নাম, যেই রামচন্দ্রকে নিয়ে তিনি আজকে মানুষের কাছে রাজনৈতিক ব্যবসা করতে গেছিলেন, সেই রামচন্দ্রকে নিয়ে জয়যুক্ত হয়ে যিনি আদানি আম্বানিদের কাজ করবার জন্যে তাদেরকে খালি পুঁজিপতিদের স্বার্থে কাজ করে যেটা এতদিন ধরে করে যাচ্ছিলেন, তিনি ভেবেছিলেন আগামী দিনেও সেইভাবেই হাম দো হামারা দো, অর্থাৎ আদানি আম্বানিকে তিনি বড়লোক করতে থাকবেন, তাদের কাছ থেকে টাকা নিয়ে তার দলও ফুলে ফেঁপে উঠবে এবং সব দলকে তারা একেবারে কুক্ষিগত করে ফেলবেন, জেলে পাঠাবেন, সিবিআই ইডি করবেন। সেই জায়গাটা কিন্তু রামচন্দ্র তার বন্ধ করে দিয়েছে। রামচন্দ্র দেখেছেন এমন একজন ব্যক্তি যিনি আমাকে পুরুষোত্তম রামচন্দ্রকে ব্যবহার করবার অবধি প্রচেষ্টা করছেন। সেই বিষয়টা কিন্তু আজকে জনগণের নজরে চলে এসছে। যতই মিডিয়া সেগুলোকে ডেকে রাখার চেষ্টা করুক, কিন্তু আজকের দিনে মিডিয়ার থেকেও বড় একটা সোশ্যাল মিডিয়া, ইউটিউব এগুলো হয়ে উঠেছে, যার মধ্য দিয়ে কিন্তু মানুষ সব কিছু খবর পাচ্ছে এবং মানুষ বুঝতে পেরেছে যে সারা ভারতবর্ষের মানুষ যেখানে নরেন্দ্র মোদীকে বা বিজেপি দলকে প্রত্যাখ্যান করেছে, সেখানে রায়গঞ্জের মানুষও এখন ভাববে। গত নির্বাচনে চোখে একটু ধর্মের ঠুলি ছিল, গত নির্বাচনে ধর্মের ঠুলি ছিল একেবারে। আপনি যেটা বলছিলেন যে কোনো এক জায়গাতে মিডিয়ার থেকে সোশ্যাল মিডিয়ার পাওয়ার এখন একদম বেড়ে গেছে। বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে ফ্লাইওভারের কথা রায়গঞ্জে অনেকবার সোশ্যাল মিডিয়াতে পুরো ট্যাগ, একদম হ্যাশট্যাগ দিয়ে প্রচণ্ড ভাইরাল হচ্ছিল, এখনও পর্যন্ত সেটা হয়নি। পরবর্তীকালে উপনির্বাচনের ক্ষেত্রে কি এটা এফেক্ট পড়বে না? দেখুন, বিশেষ করে যানজটের বিষয়টা হচ্ছে রেলের বিষয়। রেলকে চলায় কেন্দ্রীয় সরকার। রেলের কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত। আজকে প্রায়, যেটা সরকারি স্ট্যাটিস্টিক বলছে 3 দিনে একটা রেল দুর্ঘটনা ছোট বড় এটা হয়। আর তার সাথে সাথে এই সরকার থাকাকালীন প্রায় 1100 রেল দুর্ঘটনা, 1117টা রেল দুর্ঘটনা হয়েছে। তার মধ্যে আপনারা বালাসোরে দেখেছেন, করমণ্ডলে অতি সত্তর, গতকালে আপনারা কাঞ্চনজঙ্ঘা আমাদের পশ্চিমবঙ্গের বুকে দেখেছেন। অর্থাৎ এই একদিকে টিকিটের মূল্য দেখুন, আকাশ ছোঁয়া টিকিটের মূল্য। সাধারণ মানুষ যে সব ট্রেনের আজকাল চকাচক আজকে মোদী সরকার দেখান, বুলেট ট্রেন হবে, বন্দে ভারত, এইসব মানুষের সাধারণ ট্রেন চলাচল করার মতো তাদের উপায় নেই। তাদের দূর থেকে খালি দেখতেই হয় যে একটা ট্রেন চলে যাচ্ছে, এবং সেই ট্রেনে যারা মধ্যবিত্তরা চলেও তাদের কাছেও কিন্তু এই ট্রেনে এখন যাত্রা করা একটা বড় আর্থিক দায় হয়েছে। এক তো আপনি কখনোই টিকিট পাবেন না, অর্ধেক টিকিট বিক্রি হওয়ার আগেই সব তৎকালে চলে যায়, এবং সেখান থেকে আপনি রেলের ডিব্বায় যদি দেখেন যে সিট ফাঁকা আছে কিন্তু কাউন্টারে টিকিট কাটতে যান দেখবেন তৎকাল, এবং সেই তৎকাল প্রিমিয়াম তৎকাল, মানে একটা টিকিটের দাম 200 টাকা হলে সেটা 500 টাকায় আপনাকে কিনতে হচ্ছে। এই যে লুট চলছে, এই লুটও তো আজকে মানুষের সামনে চলে আসছে। যেই বাজেট হওয়া উচিত রেলের জন্য, সেই বাজেট উন্নয়নের এক তো প্রচুর কাটেল করে দেওয়া হয়েছে বাজেট, রেলের উন্নয়নে বাজেট দেওয়াই হচ্ছে না প্রায়। আগে রেলের জন্য আলাদা বাজেট হতো, আজকের দিনে রেল বাজেট কি কেউ জানে না, কখন হচ্ছে কেউ জানে না।
সরকারি বাজেটের সাথেই ঢুকে যাচ্ছে। আর যেটাও বাজেট অ্যালোকেশন হচ্ছে সেটাও মানুষকে দেখার জন্যে নতুন নতুন ফার্নিচার, নতুন নতুন কিছু, কিন্তু যেটা মূল বিষয় রেলের সেফটি অ্যান্ড সিকিউরিটি, সেই জায়গায় রেল কোনো কাজ করছে না। তার ফলস্বরূপ আজকে একটার পর একটা অ্যাক্সিডেন্ট। এবং দেখুন এদের লজ্জাটা অবধি নেই। বিগত দিনে রেল অ্যাক্সিডেন্ট হলে তার দায় নিয়ে রেলমন্ত্রীরা পদত্যাগ করতেন। নীতিশ কুমার করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আরও অনেক নেতৃত্ব যারা, কিন্তু দুর্ঘটনা হলে তার দায়বদ্ধতা নিয়ে তারা, এরা নির্লজ্জ বেহায়া। একটার পর একটা এই গোস্বামী বাবুর সময় রেল দুর্ঘটনা, পরপর দুটো বড় দুর্ঘটনা হলো, কিন্তু এদের কোনো হেলদোল নেই, এদের লজ্জা নেই, এদের মানুষের কাছে কোনো দায়িত্ববোধ নেই। এরা শুধুমাত্র ক্ষমতাটাকে আঁকড়ে রেখে নিজেদের স্বার্থ সিদ্ধি, কিভাবে বেঁচে থাকবো, কিভাবে আমরা আর জেল যাব না, কিভাবে আমরা প্রচুর টাকা উপার্জন করব, এটাই চলছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের জন্য কাজ করছেন এবং সাধারণ মানুষদের দিকে নজর রেখে কাজ করছেন। এই ইউএসপিতেই আমরা এই নির্বাচন জিততে চলেছি। এই বিষয়ে আমাদের প্রার্থী ব্রাইট প্রার্থী, আমাদের সাজানো সংগঠন আছে, যেই সংগঠন কিছুটা, যেহেতু লোকসভায় একটা বড় পরিসর নিয়ে নির্বাচন হয়, সেক্ষেত্রে আমাদের প্রার্থী বেশিরভাগ সময় বাকি বিধানসভাগুলোর উপর একটু বেশি গুরুত্ব দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন যে রায়গঞ্জ বিধানসভা তো আমার এত কাজ করা আছে, এখানে মানুষ আমাকে ভোট দেবে। কিন্তু দেখা গেছে তলে তলে বিজেপি যে অপপ্রচারটা করেছে, সেই অপপ্রচারটাকে আমরা ধরতে পারিনি একেবারে। বিজেপির অপপ্রচার যেটা বলছেন অরিন্দম বাবু, বিজেপির অপপ্রচারের জন্যই লোকসভায় এরকম হতাশ হতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। আরও যাবতীয় কিছু প্রশ্ন নিয়ে আসছি, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর। কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইক টিভি বাংলা। ফিরে এলাম বিরতির পর। আপনারা শুনছিলেন অরিন্দম বাবুর কথা, সাংগঠনিক শক্তির কথা তিনি বলছিলেন। বিজেপির অপপ্রচার থেকে এবার তারা ঠিক বেঁচে যাবেন এবং বিজেপির অপপ্রচার কোনোভাবে রায়গঞ্জবাসীর ওপর প্রভাব ফেলবে না, এমনটাই বলছিলেন অরিন্দমবাবু। আমি আবার নতুন প্রশ্নে চলে যাব। অরিন্দমবাবু, একটা জিনিস যেটা আপনি বলছিলেন যে রায়গঞ্জের ক্ষেত্রে কৃষ্ণকল্যাণী ভেবেছিলেন ভোটটা দেবেন, কিন্তু মানুষ কোনো কারণে ভোটটা দিতে পারেনি, তার কারণে সেখানে বিজেপির অপপ্রচার কাজ করছিল। আরও একটা বিষয় এখানে কেন্দ্রীভূত হয়েছে, রায়গঞ্জে গোষ্ঠী কোন্দল, তৃণমূলের অন্দরে তৃণমূল, বিভিন্ন রকম গোষ্ঠী কোন্দলের কথা বারবার সামনে আসছে। সেই ক্ষেত্রে এবারও কি একই কথা সামনে আসতে পারে? দেখুন, গোষ্ঠী কোন্দল আর গতবারও ছিল না, এটা মানুষের সৃষ্টি করা একটা বিষয় এবং কিছু কিছু ক্ষেত্রে মিডিয়া এটাকে হাওয়া দিয়ে তৈরি করেছে। আমরা লোকসভা ইলেকশনেও আমি, আমার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, যাদেরকে নিয়ে বলা হচ্ছে, আমরা কিন্তু সততার সাথে এবং নিষ্ঠার সাথে চেয়েছিলাম যে আমাদের প্রার্থী জয়যুক্ত হোক, এবং সেই জন্যে আমাদেরকে যেটুকু দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব কিন্তু আমরা সবাই নির্বাহন করার চেষ্টা করেছি। কিন্তু কোনো কারণে ফেলিওর হয়েছে। ফেলিওর মানে গোষ্ঠী দ্বন্দ্ব নয়, নিশ্চিতভাবে কিছু কিছু ফ্যাক্ট অ্যান্ড ফ্যাক্টর ছিল যার জন্যে আমরা ফেলিওর করেছি। কিন্তু আমরা এবার বিশ্বাস করি, অনেক সময় যেটা হয়েছিল গোষ্ঠীদ্বন্দ্ব, মানুষ এই জন্যে বলছিল যে প্রার্থীর সাথে আমাদের ডাইরেক্ট খুব বেশি লক্ষ্য করা যায়নি। ওই যে বললাম, প্রার্থী, এটা লোকসভা ইলেকশন একটা বড় পরিসরে হয়, সেখানে প্রার্থী 7টা বিধানসভাকে কভার করতে হয়। 6টা বিধানসভাই হচ্ছে রায়গঞ্জের বাইরে, সেখানে যেহেতু তিনি বেশি সময় দিয়েছেন, সেই জন্য তাকে সেই সব জায়গায় বেশি থাকতে হয়েছে। ফিজিক্যালি রায়গঞ্জ বিধানসভায় তিনি কম থাকতে পেরেছেন। অতএব আমাদের সাথে একসাথে প্রচারে ওনাকে কম দেখা গেছে। মানুষ এটাকে এবং বিজেপি এটাকে রটিয়েছে যে আমাদের মধ্যে মতবিরোধ বা আমাদের মধ্যে গোষ্ঠী কোন্দল। রাজনৈতিক মহলে আরও একটা বিষয় বেশ জলঘোলা হচ্ছিল, যখন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হেরে যান, তখন এটাও শোনা গিয়েছিল যে রায়গঞ্জের একেবারে তৃণমূলের অন্দরে এমন কথা হচ্ছে যে তিনি খুব দাম্ভিক এবং অহংকার হওয়ার জন্য আজকের এই ফলাফল। আমি তো ব্যক্তিগতভাবে যেটা আমি ওনাকে জানি, একজন স্বচ্ছ, সৎ, নির্ভীক এবং বড় মনের মানুষ।
এখন আপনাদের আগেই বললাম দাম্ভিকতার বিষয়টা কি হয় দেখেন, অনেকে খুব কাছে যে আমরা যেরকম খুব ছোটবেলা থেকে যেহেতু আমরা রাজনীতির সাথে যুক্ত ছিলাম, আমরা মানুষের একদম কাছে পৌঁছে যেয়ে কাজ করি। ওনার স্টাইল অফ ওয়ার্ক, যেহেতু উনি একজন বড় শিল্পপতি এবং বিগত দিনেও ওনার পরিবারের মানুষরা তারাও শিল্পের সাথে যুক্ত ছিলেন, বড় ব্যবসায়ী ফ্যামিলি থেকে আসেন, সেহেতু ওনাদের স্টাইল অফ লিভিংটা মানুষের বুঝতে একটু অসুবিধা হতে পারে। কিন্তু কোনো জায়গায় এমনটা নয় যে ওনাদের মানুষের প্রতি কোনো রকম কর্তব্যবোধ নেই। তার কারণ আপনারা দেখুন, টিল টুডে প্রত্যেক জায়গায় যেখানে মানুষ বিপদগ্রস্ত হচ্ছে, যবে থেকে আমি কৃষ্ণ কল্যাণীকে রাজনীতিতে আসতে দেখেছি, তবে থেকে কিন্তু আমি দেখছি উনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন। অথর্ব মানুষদের ট্রাইসাইকেল দেওয়া, যারা এই আমাদের সরকারি যে প্রকল্পগুলো আছে গরিব মানুষদের মধ্যে সেটা বেশি করে বিতরণ করে দেওয়া। কিন্তু সব কিছু কাজের পরেও কি হয়েছে, মিডিলম্যান যারা এই কাজ আর মানুষের মধ্যে একটা মিডিলম্যান হয়ে গেছে, সেই মিডিলম্যানটাকে এবার কিন্তু উনি দূরে সরিয়ে দিয়েছেন এবং মানুষের সাথে একদম ব্যক্তিগত 1:1 তিনি কন্ট্যাক্ট অলরেডি শুরু করে দিয়েছেন। এটা কি প্রবীণ নবীন তত্ত্বের কথা বলছেন আপনি? না না, প্রবীণ নবীনের সাধারণ মানুষের কথা বলছি। বিগত দিনে লিডারদেরকেও রায়গঞ্জের কিছু ওই মধ্যস্বত্বভোগী যারা আছে তারা রায়গঞ্জের লিডারদেরকেও তার কাছে ঠিকভাবে পৌঁছতে দিতেন না। তো বর্তমানে আমি ওনার সাথে কথা বলেছি এবং উনি নিজে থেকে আমাকে বলেছে এই যে মাঝখানের সুবিধাভোগী মানুষজন ছিল তাদেরকে সরিয়ে লিডারদের সাথে তো যোগাযোগ থাকবেই ডাইরেক্ট, তার সাথে সাথে সাধারণ মানুষ যারা গ্রাম বাংলা থেকে আসছেন, শহর থেকে আসছেন, তাদের সাথেও উনি অলরেডি কিন্তু স্টেট 1:1 যোগাযোগ শুরু করে দিয়েছে। এই যে 1:1 যোগাযোগ, এটাই আগামী দিনে কৃষ্ণ কল্যাণীর জয়ের ইউএসপি হবে, যেটা থেকে মানুষ এতদিন বঞ্চিত হয়েছে। এটা ওনার দোষে নয়, ওনাকে বোঝানো হয়েছিল যারা ওনার হাতের তলে কাজ করছে তারা ঠিকভাবে মানুষের পরিষেবা দিচ্ছে, ঠিকভাবে মানুষের সাথে বিহেভিয়ার করছে, তাতে উনি তাদের উপরে ভরসা করেছে। দোষ যদি কিছু ওনার থাকে তাহলে আমি বলবো এইটুকুই যে মিডলম্যানদের উপরে ভরসা করা। যেই মাঝখানের বেড়াটাকে উনি অলরেডি ভেঙে চুরে পরিষ্কার করে দিয়েছেন, মানুষ এবং ওনার সাথে সোজাসুজি সম্পর্কের জায়গা আসবে, তাতে মানুষ নিজেদের মনের কথা, যেটা আপনি বলছিলেন যে একটু দূরত্বর জায়গাটা, এটা দাম্ভিকতা নয়, আপনার কথাটা আমি মানতে পারছি না, রাজনৈতিক মহলে একটা গুঞ্জন, দূরত্বর জায়গা ছিল, যেটা মাঝখানে একটা বেড়া ছিল, সেই বেড়া পড়ে গেছে। মানুষ অলরেডি কৃষ্ণ কল্যাণীর সাথে নিজে যাচ্ছে কথা বলতে, এবং যেহেতু আমরা ওনার সাথে আছি, আমাদের সাথে যোগাযোগ হচ্ছে, আমরাও মানুষকে বলছি আমরা আগামী দিনে আমরা তো রয়েছি, আমি আছি, চেয়ারম্যান আছে, মাননীয় কোঅর্ডিনেটরগণ আছে, পৌরসভার সবাইকে যে কাউকে বললেই আপনি কৃষ্ণ কল্যাণীর কাছ থেকে সেই কাজটা পাবেন, এবং আপনি নিজে যদি কৃষ্ণ কল্যাণীর কাছে ডাইরেক্ট যেতে চান সেই ব্যবস্থাটাও উনি করে রেখেছেন। 1:1 কথা হবে এবং তাদের প্রবলেম শুনে কাজটা হবে। বিগত দিনেও কাজের কোনো ব্যাপারে কেউ প্রশ্ন তুলছে না, কাজ উনি সব করে দিয়েছে। কিন্তু যারা গেছে ওখানে হয়তো সোজাসুজি কৃষ্ণ কল্যাণীর সাথে কথা বলতে পারে, কথা বলতে হয়েছে কিছু মিডলম্যানদের সাথে, তারা কখনো দুর্ব্যবহার করেছে, তারা কখনো মানুষের কথাকে বুঝতে পারেনি। এই সবগুলো এখন আর থাকবে না। আগামী দিনে স্মুথ কন্ট্যাক্টের মধ্যে দিয়ে পলিটিক্যাল নিয়ে চলবে, এবং আমরা আগামী দিনে চকচকা তৃণমূল তো সংগঠন মজবুত আছেই, মানুষের সাথে যোগাযোগের ভিত্তিতে আমরা রায়গঞ্জের মানুষের উন্নয়নে একত্রিত। একেবারে মোহিত সেনগুপ্তর নাম শোনা যাচ্ছে কংগ্রেসের তরফ থেকে, তিনি দাঁড়াতে পারেন, কতটা স্ট্রং প্রতিদ্বন্দ্বী বলে আপনি মনে করছেন? দেখুন, মোহিত সেনগুপ্ত নিশ্চিন্তে একজন বর্ষিয়ান পলিটিশিয়ান, 70 ঊর্ধ্ব মানুষ, তিনি নিশ্চিন্তে বিগত কিছুদিনে কিছুই করেনি সেটা বলবো না, কাজও তিনি করেছেন। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, কংগ্রেসের যে অবস্থা এই রাজ্যে একটিও বিধায়ক নেই, একটিও আপনার পৌরসভা তাদের দখলে নেই,
উন্নয়নের কাজ করতে গেলে পাওয়ার সেন্টারের কাছাকাছি থাকতে হয়, যেটা মোহিত সেনগুপ্তকে কিন্তু আমাদের দল সুযোগ দিয়েছিল। আমাদের দল সুযোগ দিয়েছিল মোহিত সেনগুপ্তকে দলে এসে কাজ করে মানুষের সেবা দেওয়ার জন্য। আপনি যদি সরকারের বাইরে থাকেন তাহলে আপনার তো সেবার যে কাজ, মানুষের কাছে যে সরকারি প্রকল্প পৌঁছে দেওয়ার কাজ, সেই জায়গা থেকেই আপনি দূরে থাকছেন। আমরা নিজে যে ওনাকে অনেক সময় প্রপোজ করেছিলাম যে আপনি আসুন, আপনি মানুষের কাজ করুন, কিন্তু তিনি মানুষের কাজ করতে অস্বীকার করছে, যার ফল আপনারা দেখতে পাচ্ছেন। কংগ্রেস এক একটা ওয়ার্ডে 100, 150, 50, সেইটা নিয়ে কি আর ভোটে লড়া যাবে? কংগ্রেস কোনোভাবেই এখানে কোনো ফ্যাক্টর নয়। উনি মানুষ হিসাবে কি আমি সেই বিবেচনা করতে যাচ্ছি না। রাজনীতির দিক দিয়ে তিনি ফেলিওর করেছেন, মানুষের থেকে অনেক দূরে চলে গেছেন। মানুষ আর তাকে এই বয়সে নতুন করে সেবা করার মতো কষ্ট দেবে বলে আমি মনে করি। একেবারে অন্তিম রাউন্ডে চলে এসেছি। দুটো র্যাপিড ফায়ার শুধু আপনার সঙ্গে একটু করবো। এক, কম্পিটিটর হিসেবে কাকে বেশি বেস্ট মনে করছেন, মোহিত সেনগুপ্ত, মানস ঘোষ? দেখুন, বললাম মোহিত সেনগুপ্ত একজন বর্ষিয়ান মানুষ, তার এখন বয়সটা বিশ্রামের। নতুন করে পরিষেবা দেওয়ার মতো এই যে গুরু দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব। এই দায়িত্ব নিলে 24 আওয়ার্স মানুষের সেবার মধ্যে থাকতে হয়। সেই বয়সের যেটা একটা ধর্ম থাকে, সেই ধর্ম কিন্তু তাকে কখনো এই কাজটা পরিপূর্ণভাবে করতে তার পথের কাটা। অতএব উনি বর্ষিয়ান পলিটিশিয়ান, আমরা শ্রদ্ধা করি, কিন্তু না দাঁড়ালেই ভালো করতো, এইটুকু আমরা বলতে পারি। আর বাকি যিনি আছেন তিনি তো তৃণমূল কংগ্রেসেই লোক। আগামী দিনে উনি কি প্রতিদ্বন্দ্বিতা করবেন, কেননা উনি এই তৃণমূল কংগ্রেস থেকে বহু কিছু পেয়েছেন, কংগ্রেস থেকে বহু কিছু পেয়েছেন। একসময় মোহিত সেনগুপ্তর সাথে থেকে অনেক রকম তিনি সুযোগ সুবিধা নিয়েছেন কংগ্রেস পার্টির থেকে। তারপরে আমার হাত ধরে তৃণমূল কংগ্রেসে আসেন, আমি এখানে ওনাকে ব্লক প্রেসিডেন্ট করেছিলাম। উনি পঞ্চায়েত সমিতিতে ওনাকে জিতিয়ে এনে ওনাকে সহকারী সভাপতি করেছিলাম, সমস্ত সুযোগ আমরা দিয়েছিলাম। কিন্তু তারপরেও তিনি দলের পিঠে ছোড়া মেরে অন্যদিকে গেছেন। তো ওনার যে পলিটিক্যাল এই ক্যারেক্টার কিন্তু গোটা আমাদের রায়গঞ্জের মানুষ ভালো করে জানে। একেবারে অন্তিম লগ্নে এসেছি, ক্ষমাপ্রার্থী। আর একটা র্যাপিড ফায়ার, একদম শর্টে অ্যান্সার নেব। সন্দীপ বিশ্বাস না কৃষ্ণ কল্যাণী? অবভিয়াসলি দুজনই, কেননা দুজনই কাজের মানুষ। সন্দীপ বিশ্বাসও তার মতো করে শহরে সার্ভিস দিচ্ছেন, এবং আমাদের কৃষ্ণ কল্যাণী গোটা আমাদের যে বিধানসভা এলাকা, সেই বিধানসভা এলাকার মানুষদের সার্ভিস দিচ্ছে। আমরা ঐক্যবদ্ধভাবে সার্ভিস দিচ্ছি, তাই দুজনই। অনেক ধন্যবাদ অরিন্দমবাবু ট্রাইব টিভি বাংলায় সময় দেওয়ার জন্য। যে কথা বলে আজকের এই ইন্টারভিউ সেশন শেষ করতে হবে। মূলত ভীষণ রকম আশাবাদী অরিন্দমবাবুরা, এবং এর আগেও আমরা সন্দীপ বিশ্বাসের সঙ্গে কথা বলেছিলাম, তারা এক কথাই বলছেন বিজেপির অপপ্রচার এবার বিধানসভা উপনির্বাচনে কাজ করবে না। আপনারা দেখছিলেন এতক্ষণ অরিন্দমবাবুর সঙ্গে আমাদের এই ইন্টারভিউ সেশন। ক্যামেরায় নিবাস বর্মন, সৈকত দত্ত রায়ের সঙ্গে অঞ্জন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, রায়গঞ্জ।